দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মাদনা নিয়ে ২১শে টেলিভিশনের বিশেষ আয়োজন সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে। দর্শক, শুরু হয়েছে ৪৬ ম্যাচের মহরণ, যেখানে ট্রফির লড়াইয়ে ৩টি ভেন্যুতে মুখোমুখি হচ্ছে ৭টি দল। জুলাই অভ্যুত্থানের আলোকে এবারের বিপিএলে থাকছে নতুন সব চমক, আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ক্রিকেট বিশ্লেষক ও আমার দেশ পত্রিকার ক্রীড়া সম্পাদক এম কায়সার। কায়সার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। এবং গতকালকে আমি যখন জানতে পারলাম আপনি আমার গেস্ট হিসেবে আসছেন, আই ওয়াজ ভেরি এক্সাইটেড অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি যে আপনি জয়েন করেছেন। ধন্যবাদ আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য। ইয়েস, আমি শুরুতেই লিটন দাসের ব্যাপারে কথা বলতে যাচ্ছি। ৫৫ বলে ১২৫ রান, ৯টা ৬, 10টা ৪। যে লিটন দাসকে আমরা আসলে পুরো বিপিএলে খুঁজেছি, সেই লিটন দাস অন্যভাবে আমাদের সামনে ধরা দিল। এই লিটন দাসকে কিভাবে দেখছেন আপনি? আমার খুব ভালো লাগতো যদি এই যে তিনি যে পারফরমেন্সটা করছেন, এই পারফরমেন্সটা যদি আন্তর্জাতিক ক্রিকেটে করতে পারতেন। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে, বিশেষ করে আরেকটু স্পেসিফিক করি আমি, ওয়ানডে ক্রিকেটে তার পারফরমেন্স ভালো না বলেই তাকে কিন্তু বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন করা হয়েছে। নির্বাচকরা অনেক সুযোগ দিয়েছিলেন তাকে, কোনো সন্দেহ নেই। গত 13টা ম্যাচে, আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে তিনি কিন্তু হাফ সেঞ্চুরি পাননি। হাফ সেঞ্চুরি নাই পেতে পারেন, কিন্তু তারপরেও রাইট, কিন্তু হাফ সেঞ্চুরি একজন ক্রিকেটার নাই পেতে পারেন, কিন্তু এই 13টা ম্যাচে কোনোটাতে তিনি কিন্তু ম্যাচ উইনিং কোনো পারফরমেন্স দেখাতে পারেননি। এটি গেল একটি দিক। এবং আরেকটু যদি স্পেসিফিক করি, আপনি দেখবেন যে সর্বশেষ যে 7টি ওয়ানডে ম্যাচ তিনি খেলেছেন, সেখানে কোনোটাইতে কিন্তু তার আপনার ডাবল স্কোরে রান নেই, অর্থাৎ সিঙ্গেল ফিগারে তিনি আউট হয়েছেন। এবং তার চেয়েও বড় বিষয়টা হলো যে এই 7টি ম্যাচের মধ্যে 3টিতে তিনি 0 রানে আউট হয়েছেন। দুর্ভাগ্যজনক বিষয় হলো যে ম্যাচে যে উইকেটে তিনি খেলেছেন, সেই উইকেটকে কিন্তু বলা হয়ে থাকে পাটা উইকেট। মানে সর্বশেষ 3টি যে ওয়ানডে ম্যাচ তিনি খেলেছেন, ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এই ম্যাচগুলো হয়েছিল, এবং সেখানে তিনি খেলেছেন কিন্তু কোনো রান পাননি। সো সব কিছু মিলে একজন ব্যাটসম্যানের যেভাবে সুযোগ সুবিধা তার সামনে ছিল, কিন্তু সেখানে তিনি রান করতে পারেননি দেখে নির্বাচকরাও এক অর্থে মনে করেছেন যে খুব সম্ভবত তাকে এখন একটু বিশ্রামে রাখলে সেটা তার জন্যে, তার ক্যারিয়ারের জন্য ভালো হবে। এবং এই জায়গাটায় এত অফ ফর্মে থাকা কোনো ক্রিকেটারকে আপনি একটা টুর্নামেন্টে যখন খেলতে যাবেন, তাও আবার একটা বৈশ্বিক টুর্নামেন্ট, সেখানে নির্বাচনের বিষয়টা তার মানে ঠিক মতো আসে না আর কি। জাস্ট এই কারণে তাকে ডিপেন্ডেন্সির জায়গাটা হচ্ছে এক্সট্র্যাক্ট হচ্ছে না, রাইট। জাস্ট স্রেফ অফ ফর্মের কারণে তাকে কিন্তু নির্বাচকরা বাদ দিয়েছেন। তবে যে কায়দায় তিনি ঘরোয়া ক্রিকেটে বা বিপিএল এ টি20তে পারফরমেন্স করে ফিরে এসেছেন, সেটাই জানান দিচ্ছে যে লিটন দাসের এই বাদ পড়া মানে কিন্তু একেবারে চলে যাওয়া না। লিটন দাস আবার দলে ফিরবেন এবং লিটন দাস আবার ভালো পারফরমেন্স করবেন এবং দলকে জেতাবেন। কারণ লিটন দাস কিন্তু আপনি অনেক ম্যাচে দলকে সিঙ্গেল হ্যান্ডলি মানে পারফর্ম করে দলকে জিতিয়েছেন, বড় স্কোর এনে দিয়েছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে লিটন দাসের এই যে তিনি যে টি20তে বিপিএলে যে আপনার সেঞ্চুরি করেছেন, দল থেকে বাদ পড়ার পরের দিনই সেদিনই তিনি সেঞ্চুরি করেছেন, এটা এক অর্থে মানে তার আত্মবিশ্বাসটুকু অনেক বাড়িয়ে দেবে। এবং এটা এক অর্থে একটা স্টেটমেন্ট হলো নির্বাচকদের জন্য যে আমাকে আপনারা এই ম্যাচে, এই টুর্নামেন্টে হয়তো বাদ দিচ্ছেন বা এই চ্যাম্পিয়নশিপে নিচ্ছেন না, বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিচ্ছেন না, কিন্তু আমি সামনের সময়টা আমাকে উপেক্ষা করার কোনো সুযোগটা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কি এখন ডাক পাওয়ার কোনো সুযোগ আছে কিনা লিটন দাসের? দেয়ার ইজ এ পসিবিলিটি এই অর্থে, কারণটা হলো যে নির্বাচকরা যে দলটা দিয়েছেন সেটা এক অর্থে পরিবর্ধন বা পরিমার্জন করার সুযোগটা তাদের সামনে রয়েছে। তবে আপনি যদি যে 15 জন দল দেওয়া হয়েছে, এই 15 জনের মধ্যে কাউকে আপনি যদি কেউ ইনজুরিতে না পড়েন এবং ক্রিকেটীয় কোনো ব্যাকগ্রাউন্ডের কারণে কাউকে যদি আপনি মানে কেউ যদি সমস্যা না পড়েন, তাহলে তাকে বাদ দেওয়াটা আমি মনে করি যে তাদের প্রতি একটা অন্যায় হবে। সো এখন লিটন দাস যে ফর্মে ফিরেছেন, সেটা আপনার টি20 ক্রিকেটে বাংলাদেশ খেলতে যাচ্ছে, কিন্তু আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কিন্তু ওয়ানডে ফরম্যাটে হবে। সো সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে যদি না কোনো ক্রিকেটার এখানে ইনজুরিতে পড়েন, তার আগে এখানে বদলের কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। এবং সেটা যদি করা হয়ে থাকে, তাহলে সেটা এক অর্থে মানে ক্রিকেটীয়, আমি মনে করি না যে সেটা কোনো ক্রিকেটীয় সেন্স হবে। আমি আরেকটা বিষয় আপনার সাথে আলোচনা করতে চাই। গতকালকে যখন আমি নিউজে স্ক্রল করছিলাম, অল অফ এ সাডেন আই স দিস নিউজ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা মিডিয়া আপনার অসম্ভব মিথ্যাচার করেছে। সে জায়গায় উল্লেখ করা হয়েছে যে লিটন দাসকে রিলিজিয়াস অ্যাসপেক্টের জন্য বাদ দেওয়া হয়েছে। এই জায়গাটা থেকে আমাদের যে স্টেটমেন্ট দেওয়া উচিত আমাদের গভর্নমেন্টের, বিসিবির, সেই স্টেটমেন্টটা নিয়ে যদি আপনি কিছু শেয়ার করেন। প্রথমে বলি যে ভারতীয় যে পত্রিকায় এই নিউজটা করেছে, সেটাকে এক অর্থে যদি আপনি বলতে বলেন একটা ছোট্ট শব্দে, আমি বলবো যে ইটস এ ননসেন্স নিউজ, সিম্পলি ননসেন্স নিউজ।
কারণটা হলো যে লিটন দাসকে বাদ দেওয়া হয়েছে ফুললি কিন্তু আপনার ফর্মের কারণে। এক্স্যাক্টলি, লিটন দাসও সেটাই কিন্তু বলেছে। রাইট, এবং আমাদের এখানে বাংলাদেশে আমি মনে করি, আমি বিশ্বাস করি, শুধু মনে করি না, আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে এখানে দল নির্বাচন থেকে শুরু করে কাউকে দলে নেওয়া বা কাউকে বাদ দেওয়ার মধ্যে শুধুমাত্র আপনার কিন্তু খেলার আনুষঙ্গিকতা থাকে। আমি ফুটবল, ক্রিকেট বা যে কোনো আসপেক্টের খেলার কথাই বলছি, এখানে শুধুমাত্র কিন্তু খেলার আনুষঙ্গিকতা থাকে। এখানে তার পরিচয় কি, তার রিলিজিয়ন কি, তার আঞ্চলিকতা কি, ইট ডাজ নট কাউন্ট। এবং এটাই হয়ে থাকে বাংলাদেশে, এবং আমরা এই সম্প্রীতি নিয়েই কিন্তু বসবাস করে থাকি। কিন্তু এটাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ যদি আপনি এই ধরনের আজে বাজে নিউজ করে থাকে, লিটারালি শক যে লিটন যে জায়গায় নিজে বলেছে যে দিস ইজ দ্য রিজন আই ডিডন্ট গেট দ্য চান্স ইন চ্যাম্পিয়ন্স ট্রফি টিম, সে জায়গায় ওরা নিজেদের মতো করে একটা নিউজ হচ্ছে আপনার প্রেজেন্ট করে দিচ্ছে। আপনি যদি আমাকে বলেন, আমি কিন্তু শক না। কি কারণে? কারণ এর চেয়ে আরো বড় মিথ্যাচার কিন্তু তারা করেছে, বাংলাদেশকে কেন্দ্র করে আরো বড় মিথ্যাচার তারা কেন্দ্র করেছে, এবং শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য, তাদের নিউজের ভিউ পাওয়ার জন্য, এবং একটা জাস্ট কাটতি বাড়ানোর একটা চেষ্টা। এক্স্যাক্টলি, দে আর ডুইং দিস ক্লিক বেটিং, রাইট, যে স্রেফ একটা অপচেষ্টা। তারপর আমি মনে করি যে এই যে অপচেষ্টা তারা করেছে, এবং সেটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু সঙ্গে সঙ্গে এটার প্রতিবাদটুকু করেছে। ইটস এ গুড স্টেটমেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সিনিয়র মিডিয়া ম্যানেজার যিনি ছিলেন, তার একটা স্টেটমেন্ট আমরা দেখেছি, যেটা আপনি গভর্নমেন্ট অফ বাংলাদেশের ওয়েবসাইটে কিন্তু পোস্ট হয়েছে, যে লিটন দাস কেন বাদ পড়েছিলেন সেই ব্যাখ্যাটা তারা দিয়েছেন, এবং লিটন দাস কেন বাদ পড়েছেন সেই ব্যাখ্যার প্রধান নির্বাচক কি বলেছেন সেটাও তারা সেখানে স্টেটমেন্ট হিসেবে দিয়েছেন। তার চেয়েও বড় বিষয়টা হলো, লিটন দাস সিলেটে গতকালকে সেঞ্চুরি করার পর প্রেস কনফারেন্সে এসেছিলেন, এবং সেই প্রেস কনফারেন্সে এসে তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে তার বাদ পড়ার কারণ ছিল অফ ফর্ম। তো যিনি বাদ পড়েছেন তিনি নিজের মুখে যখন এই কথাটা বলছেন, তখন আমি মনে করি না যে এখানে আর কারো স্টেটমেন্ট নেওয়ার কোনো প্রয়োজন রয়েছে। সো ভারতীয় সেই নিউজটা ছিল সিম্পলি একটা ননসেন্স নিউজ, এবং এটা নিয়ে আমি মনে করি না যে আমাদের অতিমাত্রায় মানে রিয়্যাক্ট করার কোনো প্রয়োজন রয়েছে। গ্রেট। তানজিদ হাসানও দারুণ এক ইনিংস খেলেছে, 64 বলে 108 রান, 8টা 6, 6টা 4। এদের জুটি লিটন এবং তানজিদের কেমন দেখলেন অ্যানালিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে? খুব বাজে অবস্থানে ছিল কিন্তু ঢাকা ক্যাপিটালস। গত সবগুলো ম্যাচে তারা কিন্তু হেরেছে, এবারের ম্যাচগুলো তো রয়েছে, এবং এর আগেও কিন্তু তারা নিয়ারলি 11টা ম্যাচে তারা হেরেছিল গত বিপিএল এ। সবকিছু মিলে তারা একটা হারের মতো অবস্থানে ছিল। তার চেয়েও বড় বিষয়টা হলো, দলটা যে খুব খারাপ কোনো দল তা কিন্তু না। তারা কিন্তু 200 রান করেও এর আগে হেরেছে, 198 রান করেও তারা ম্যাচ হেরেছে, এবং সহজ ম্যাচও তারা জিততে পারেনি। সো এই ধরনের একটা দল যখন অবস্থায় পড়বে, তখন তাদের একটা জয়টা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে থাকে। আর এই যে দলের আপনার কোচ কিন্তু খালেদ মাহমুদ সুজন, যিনি ঘরোয়া ক্রিকেটে কোচ হিসাবে বেশ সফল একটা কোচ, আবাহনীর মতো দলকে তিনি 3বার চ্যাম্পিয়ন করিয়েছেন। সো সব কিছু মিলে ঢাকার যে পজিশন, মানে ঢাকার শক্তিমত্তা সম্ভাবনা যদি আপনি বলেন, তাহলে তাদের সেই শক্তিমত্তা এবং সম্ভাবনার সঠিক নিদর্শনটা তারা দেখাতে পারছিল না গত কয়েকটা ম্যাচে। সেদিক থেকে তাদের মধ্যে এক ধরনের, পুরো খেলোয়াড়দের মধ্যে এক ধরনের চাপ ছিল যে কিছু একটা করে দেখাতে হবে। সো তারা গতকালকে যে ম্যাচটাই করেছে সেটাই আসলে কিছু একটা করে দেখানোর বিষয়টাই ছিল। সেখানে দুজন যে ওপেনার সেঞ্চুরি হাঁকিয়েছেন, এবং যে কায়দায় পুরো দলটাকে তারা উজ্জীবিত করেছেন, এবং যে জায়গায় নিয়ে গিয়েছেন সেটা রেকর্ডময় একটা ম্যাচে নিয়ে গিয়েছেন। সো এই দলটা হয়তো খাতা কলমে তেমনভাবে পারফরমেন্স করতে পারছিল না গত কয়েকটা ম্যাচে, কিন্তু এই একটা ম্যাচ দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে তাদের শক্তিমত্তাটা আসলে কিন্তু শক্তিমত্তা রয়েছে, তারা শুধুমাত্র এক্সিকিউট করতে পারছিল না। এখন দেখার বিষয়টা হলো যে তারা গত ম্যাচে যে পারফরমেন্সটা করেছে সেই ধারাবাহিকতাটা রাখতে পারে কিনা। এক্স্যাক্টলি, এবং তাদের পারফরমেন্স দুর্দান্ত ছিল, বিপিএল এর ইতিহাসে সর্বোচ্চ রান। সো এই টোটাল সিনারিওটা দেখে ভালো লেগেছে ঢাকার যারা ভক্ত সমর্থক দর্শক আছে। এই যে আপনার উইনিং সিচুয়েশন, এইটা থেকে যে পজিটিভ এনার্জিটা আছে, এখন যে জিনিসটা আমার মনে হচ্ছে যেটার কনসিস্টেন্সিটা যাতে বজায় থাকে। কারণ আমরা যদি এই পয়েন্ট অফ ভিউ থেকে বলি, এটা শাকিব খানের টিম। সো পরবর্তীতে যদি এরকম কোনো আপনার আমরা কাউকে চাই যে হ্যাঁ ক্রিকেটে ইনভেস্ট করুক, সেক্ষেত্রে কিন্তু এটা একটা উদাহরণ হিসাবে থেকে যাবে। অবশ্যই একটা কারণটা হলো যে ফ্র্যাঞ্চাইজি আপনি যে কোনো দল করে, তার দলের মধ্যে কিন্তু বড় একটা বিষয়টা থাকে যে পারফরমেন্স। আপনি যদি পারফরমেন্স না করতে পারে দল, তাহলে তিনি এক অর্থে বা এক সময় কিন্তু একটু মন তার খারাপ হয়ে যাবে যে আমার তো দল ভালো করতেছে না, আমি তো সব কিছু করেছি, এখানে ইনভেস্ট করেছি, এখানে আমার আপনার খেলোয়াড়রা ভালো রয়েছেন,
ক্রিকেটাররা ভালো ক্রিকেটার সব পজিশনে নেওয়া হয়েছে, কোচও খুব দক্ষ কোচ রয়েছেন, তারপরেও মাঠে পারফরমেন্স কেন করতে পারছে না? সো আমার কাছে মনে হচ্ছে যে পেছনের যে হারগুলি ছিল ঢাকার ক্যাপিটালসের, সেই হারগুলো তারা হয়তো ভুলে যাবে এখন, এবং এই ম্যাচ থেকে তারা একটা পজিটিভ শিক্ষাটা নিবে যে ইয়েস দে ক্যান অলসো ডু। আরেকটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে পরের ম্যাচগুলোতে আবার আমরা যদি অপেক্ষা করি যে লিটন দাস এবং আপনার তানজিদ হাসান তামিমি সেঞ্চুরি হাঁকাবেন, তা কিন্তু না। বাকি যারা রয়েছেন তাদেরকেও কিন্তু পারফর্ম করতে হবে, কারণ ক্রিকেট কিন্তু আপনার টিম গেম। এখানে একজন ক্রিকেটার সবসময় পারফরমেন্স করবেন তা কিন্তু না। ঢাকা ক্যাপিটালসের কি হচ্ছে কোথাও না কোথাও গিয়ে টিমের মধ্যে যে সিনক্রোনাইজটা দরকার, যে টিমের মধ্যে যে কানেক্টিভিটি সিনক্রোনাইজ, সেই জায়গাটাই গিয়ে কোথাও না কোথাও মনে হয় ঘাটতি ছিল। ঘাটতি তো অবশ্যই ছিল, এই কারণে তারা মিড সিজনে আপনার মোসাদ্দেক হোসেন সৈকতকে তারা নিয়েছে, অথচ তারা টুর্নামেন্টের শুরুতেই নিতে পারতো, তারা মাঝখানে নিয়েছে। দ্যাট মিনস আপনি তাদের যে শুরুর দিকে যে প্ল্যানিংটা ছিল, সেই প্ল্যানিংটা আপনি ফুল ফ্রুট ছিল না বলেই তারা মাঝখানে একজন অলরাউন্ডারকে দলে নিয়েছে। আপনি এটা তো সিরিজ শুরু হওয়ার মানে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই করতে পারতেন। সো সব কিছু মিলে এই দলটার যেরকমভাবে আপনি সার্বিক শক্তি বিবেচনা যদি করেন তাহলে দেখবেন যে আপনি খুব একটা বাজে শক্তিশালী দল কিন্তু তারা না, বেশ ভালো অবস্থানে তারা রয়েছে, কিন্তু অনেকগুলো পজিশনে তাদের ভালো খেলোয়াড় রয়েছেন। কিন্তু বিষয়টা হলো যে আপনি যে শব্দটি বললেন যে সিঙ্ক্রোনাইজেশন, আপনি দেখেন সাঁতারে কিন্তু এই সিঙ্ক্রোনাইজ সাঁতারে যেটা থাকে যে আপনি চারজন খুব ভালো করছে, কিন্তু একজন যদি ভালো না করে, আপনি যদি তাল মিলাতে না পারে, তখন সেই সিঙ্ক্রোনাইজেশনটা কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক একই রকমভাবে ঢাকার এই ম্যাচগুলোতে দেখবেন এখানে দুই একজন কিন্তু ভালো পারফর্ম করছেন, কিন্তু অ্যাজ এ টিম পুরো টিমটা কিন্তু একটা জেল হিসাবে খেলতে পারেনি, এবং এই ম্যাচে তারা সেটা করে দেখিয়েছে। সো আমি মনে করি যে ঢাকার যে ব্যর্থতা ছিল, সেই ব্যর্থতাগুলো শেষ হয়ে গিয়েছে, এবং তাদের এই ম্যাচে জয়ের পর থেকে তাদের সামনে এগিয়ে চলার দিনটা শুরু হলো। চিটাগং কিংস ভার্সেস সিলেট স্ট্রাইকার্সের ফরেন যে রিক্রুটাররা আছে, উসমান খান 35 বলে 53 করেছেন, গ্রাহাম ক্লার্ক 33 বলে 60 করেছে, হায়দার আলী 18 বলে 44 রানের দারুণ একটা ইনিংস খেলেছেন। আলটিমেটলি চিটাগং কিংসের স্ট্র্যাটেজি কাজে এসছে ফরেন রিক্রুটারদের নিয়ে, বা আপনার হচ্ছে ফাইনাল টুর্নামেন্টের টোন কি এরা ধরতে পারছে? চিটাগং কিংসের যদি পারফরমেন্স দেখেন, দে হ্যাভ দিস কনসিস্টেন্সি। হোয়াট ডু ইউ থিঙ্ক? খুবই ভালো টিম, কোনো সন্দেহ নেই, খুবই ভালো টিম ছিল, এবং এই টিমে কিন্তু সাকিব আল হাসানেরও খেলার কথা ছিল। এক্স্যাক্টলি, সাকিব আল হাসানকে তারা তারা খেলছে, তারপরে তাদের যে ফরেন রিক্রুটমেন্ট যারা রয়েছে, যে পাকিস্তানিদেরকে তারা নিয়েছে, সবাই ভালো পারফরমেন্স করেছেন। এবং আজকে আপনি যে বিদেশিদের কথা বললেন, সেখানে একজনের কথা কিন্তু একটু ভুলে যাচ্ছি আমরা, বোলিংয়ে ওয়াসিম, তিনি কিন্তু শেষের দিকে এক্সেলেন্ট বোলিং করেছেন, 3টি উইকেট পেয়েছেন খুব সম্ভবত। এবং যে পজিশনে আপনার সিলেট স্ট্রাইকার্স ছিল, এই পজিশন থেকে সিলেট স্ট্রাইকার্স কিন্তু এর আগে ম্যাচ জিতেছে। আপনি সিলেট স্ট্রাইকার্স কিন্তু আপনি শেষের খুব সম্ভবত শেষের 21 বলে 58 রান তাদের দরকার ছিল, এবং আরিফুল ও জাকের আলী অনেক ব্যাট করছিলেন, ঠিক ওই সময় আরিফুল আউট হয়ে গিয়েছেন। যদি এই জুটিটা টিকে যেত, তাহলে চট্টগ্রামের জন্য এই ম্যাচ জেতাটা একটু কঠিন হয়ে যেত, কারণ এই পজিশন থেকে সিলেট এর আগেও কিন্তু ম্যাচ জিতেছে, এবং তাদের ব্যাটাররা বেশ ভালো পারফরমেন্স করেছেন। জাকির হাসান, জাকের আলী অনেক, আরিফুল নিজেই, তারা জাস্ট শেষের দিকে যে কম বলে বেশি রান করার যে বিষয়টা ছিল, সেটা তারা করে দেখিয়েছেন এখানে। এই ম্যাচেও সেটা করার একটা সুযোগ তাদের সামনে ছিল, কিন্তু প্রবলেমটা হলো যে জাকির আলী অনেক একাই খেলেছেন, কোনো পার্টনার পাননি। তিনি যদি শেষের দিকে একজন পার্টনারকে পেতেন, শেষের দিকে যদি একজন পার্টনারকে পেতেন, তাহলে দেখতেন যে তার জন্য কাজটা আরো সহজ হয়ে যেত। তারপরও আমি মনে করি যে এই ম্যাচটা চট্টগ্রাম জিতে নিয়েছে সিলেটের ইনিংসের অর্ধেক অবস্থায়। সিলেট 203 রান চেস করতে গিয়ে আপনি দেখবেন যে 9 ওভারে 4 উইকেট হারিয়ে ফেলেছে, এবং তখন রান খুব সম্ভবত 54 বা 60-র কাছাকাছি রান। তো আপনি 200 রান চেস করতে যখন যাবেন, তখন আপনাকে কিন্তু ইনিংসটার শুরুটা অনেক ভালো একটা করতে হবে অবশ্যই। তো সেটা সিলেট কখনোই করতে পারেনি, তারপরে চেষ্টাটুকু করেছিলেন শেষের দিকে অনেক, কিন্তু শেষটা তারা ফিনিশিংটা তারা করতে পারেনি। জাকির হাসান, জাকির আলী, এরপর হচ্ছে আপনার জর্জ মানসি, এরা সবাই কিন্তু ভালো ফর্মে ছিল। রাইট, জর্জ মানসি খুব ভালো ব্যাটিং করেছে। এক্স্যাক্টলি, আপনার হচ্ছে 37 বলে 52 রান করেছে। রাইট, কিন্তু এই ধরনের ম্যাচে আপনাকে যখন 37 বলে 52 রান করবেন, এবং তিনি যে পজিশনে ব্যাট করেছিলেন, তাকে ফিনিশিংটা তাকেই করতে হতো। তো সেটাই ফিনিশিংটা তারা করতে পারেনি এখানে। তারা মাঝখানে একটা ভালো অবস্থানে পৌঁছেছিল, কিন্তু বলের সঙ্গে রানের ব্যবধানটা অনেক বেশি ছিল। শেষ 30 বলে তাদের ম্যাচ জেতার জন্য দরকার ছিল 78 রান। তো 30 বলে 78 রান, দ্যাট মিনস আপনাকে কিন্তু ওভার প্রতি 12 করে রান নিতে হবে, যেটা করতে হলে অন্তত 2টো বাউন্ডারি মাস্ট আপনার প্রত্যেক ওভারে আসতে হবে, কিন্তু সেটা তারা করতে পারেনি। এই কারণেই ম্যাচটা হেরে গিয়েছে তারা 38 রানে। আই ওয়ান্ট টু টক অ্যাবাউট নাহিদ রানা। রিসেন্টলি আপনার হচ্ছে PSL এ হচ্ছে ডাক পেয়েছে। সো হোয়াট ডু থিঙ্ক অ্যাবাউট নাহিদ রানা এবং অন্য যারা পেয়েছেন, যারা দল পেয়েছেন PSL এ,
দুর্দান্ত পারফরমেন্স করছেন নাহিদ রানা এখন পর্যন্ত। আপনি সেই রাওয়ালপিন্ডিতে টেস্টে যে সেখান থেকে শুরু করে আপনি ভারতের মাটিতেও ভালো পারফরমেন্স করেছেন, ওয়েস্ট ইন্ডিজেও ভালো পারফরমেন্স করেছেন এবং সব ফরম্যাটে তিনি ভালো পারফরমেন্স করছেন। আমার কাছে শুধুমাত্র একটাই বিষয়, সেটাই হলো যে তাকে কি আমরা অতিমাত্রায় ব্যবহার করছি? কারণ একজন পেস বোলারকে যখনই আপনি অতিমাত্রায় ব্যবহার করবেন, দেখবেন যে পেস বোলারের কিন্তু যখন বোলিং করেন তার শরীরের প্রত্যেকটা পেশি তখন মানে আপনার মুভমেন্টের মধ্যে থাকে এবং প্রত্যেকটা পেশির মধ্যে তার এক ধরনের জোর যায় বা শক্তির প্রয়োগ করতে হয়। তো সেটা যখন আপনি অতিরিক্তভাবে করবেন তখন সেটা ধরেন আপনি এটাকে যদি আমি একটা ইলাস্টিকের সঙ্গে তুলনা করি, দেখবেন যে একটা ইলাস্টিককে আপনি বেশি টেনে রাখলে বা ছেড়ে দিলে সেটা কিন্তু ছিঁড়ে যাবে বা তার সমস্যা তৈরি হয়। তো এই কারণে একজন পেস বোলারের অবশ্যই কিন্তু আপনার বিশ্রামের প্রয়োজনটাও রয়েছে। কিন্তু তিনি যেহেতু এখন ভালো ফর্মে রয়েছেন এবং যেভাবে আপনি বললেন যে তিনি পিএসএল এর সুযোগটা পেয়েছেন, সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে ক্যারিয়ারের খুব পিক টাইম কাটাচ্ছেন তিনি। কিন্তু এই সময়টায় তাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে বিশ্রামটাও প্রয়োজন। সাকিব আল হাসান কেন ডাক পেল না? ড্রাফটে তো ছিল। সাকিব আল হাসানকে খুব সম্ভবত তিনি কিন্তু সাকিব আল হাসান, এটা ঘরোয়া ক্রিকেট, তো ঘরোয়া ক্রিকেটে তিনি বোলিংও করতে পারতেন, ব্যাটিংও তো করতে পারতেন, কোনো সন্দেহ নেই। কিন্তু খুব সম্ভবত পিসিএল, আমি জানি না যে এটা দ্বিতীয় তাদের ডাকের আর কোনো সুযোগটা তাদের রয়েছে কিনা, নাকি তাদের উইন্ডো ক্লোজ হয়ে গিয়েছে, আমার এই বিষয়ে কোনো ধারণা নেই। তবে আমার কাছে মনে হচ্ছে যদি কোনো দ্বিতীয় সুযোগটা থাকে, উইন্ডো ক্লোজ না হয়ে থাকে পিএসএলে, তাহলে মোস্ট প্রবাবলি সাকিব আল হাসানকে তারা দ্বিতীয় দফায় হয়তো নিতে পারে। আরেকটা বিষয় হলো যে আপনি টি-20তে দেখবেন যে ফর্মে থাকা যেসব ক্রিকেটার রয়েছেন তাদেরকে কিন্তু সুযোগটা বেশি দেয় আপনার এই ফ্র্যাঞ্চাইজি দলগুলো। সাকিব আল হাসানের সেইভাবে কিন্তু এই মুহূর্তে খুব একটা ভালো ফর্মে তিনি নেই, মানসিকভাবেও কিন্তু হয়তো একটু পিছিয়ে রয়েছেন, যেহেতু তিনি বাংলাদেশের হয়ে খেলতে পারছেন না, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও বাদ পড়েছেন, আপনি ভালো ফর্মেও নেই। সব কিছু যোগ করেই খুব সম্ভবত ফ্র্যাঞ্চাইজি যারা রয়েছে পিএসএলের তারা তাকে দলে নেয়নি। এবং আপনি দেখবেন যে লিটন দাসেরও কিন্তু পারফরমেন্স ভালো ছিল না, কিন্তু গতকালকে তিনি যে পারফরমেন্স করেছেন তারপর তাকে দলে না নেওয়ার কোনো সুযোগটা নেই এবং লিটন দাসও পিএসএলে সুযোগ পেয়েছেন। এক্স্যাক্টলি, আমরা এই বিষয়ে আরও আলোচনা করবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, সামিট গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোসে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোসে আমন্ত্রণ আরও একবার, আমরা চলে যাচ্ছি আলোচনায়। এখন আমি যে বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলতে যাচ্ছি, চ্যাম্পিয়ন্স ট্রফির দল কেমন দেখলেন? আপনার অ্যানালিটিক্স কি বলে? না, আমার কাছে মনে হচ্ছে যে এই দল গড়তে নির্বাচকদের খুব একটা বাড়তি পরিশ্রম করতে হয়নি, কারণ তামিম ইকবাল রিটায়ারমেন্টের ঘোষণা দিয়েছেন, অতএব তাকে কাউন্ট করার কোনো যৌক্তিকতা নেই। দ্বিতীয়ত সাকিব আল হাসান যেহেতু শুধুমাত্র বোলার হিসাবে খেলবেন না, ব্যাটার হিসাবে খেলবেন, বোলিং করার সুযোগটা তিনি পাবেন না, তো নির্বাচকরা সেই বিলাসিতা দেখানোর সুযোগটা নেননি যে শুধুমাত্র ব্যাটার হিসাবে তাকে খেলাবেন। নির্বাচকরা সেই ঝুঁকিপূর্ণ দিকে যাননি, সাকিবও বাদ এই কারণে। আর লিটন দাসের যে ফর্মটা ছিল সেই ফর্মে তাকে দলে কাউন্ট করার কোনো সুযোগই ছিল না। এক অর্থে বলা যায় যে তামিম, সাকিব এবং লিটন নির্বাচকদের কাজটা খুব ইজি করে দিয়েছেন। এই পুরো প্রক্রিয়ার মধ্যে আমি শুধুমাত্র একটা জিনিসই বলবো যে নির্বাচকরা একটা গ্যাম্বলিং করেছেন, সেটা হলো যে পারভেজ হোসেন ইমনকে নিয়েছেন তারা। ইয়াং ক্রিকেটার একজন, এখন পর্যন্ত ওয়ানডেতে কোনো অভিষেক তার হয়নি, কিন্তু তাকে একটা বৈশ্বিক আসরে খেলতে নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে আমি বলবো যে এই ধরনের টুর্নামেন্টে অবশ্যই টুর্নামেন্টের এসেন্স নেওয়ার প্রয়োজন রয়েছে ইয়াং ক্রিকেটারদেরকে, কারণ যাদেরকে নিয়ে আপনি চিন্তা করবেন যে তারা সামনের 5 বছর 10 বছর আপনাকে সার্ভিস দিতে পারবে, তো তাদেরকে এই ধরনের আপনি যখন গ্লোবাল কোনো টুর্নামেন্টের সুযোগটা দিবেন বা সুযোগ না দিলেও ড্রেসিং রুমে তারা যখন থাকবেন সেটার উত্তাপটা তারা যখন একটু বুঝতে পারবেন, তো সেটা আমি মনে করি যে তাদের সামনের ক্যারিয়ার গড়ার পথে অনেক কাজে দিতে পারে। পারভেজ হোসেন ইমন যাচ্ছেন কিন্তু আপনার থার্ড ওপেনার হিসাবে। সৌম্য সরকার এবং তাজিদ হাসান তামিম যদি কোনো কারণে ফেল করেন এই দুজনের মধ্যে একজন, তাহলে হয়তো পারভেজ হোসেন ইমনের সুযোগটা থাকবে, নাহলে তিনি শুধুমাত্র কিন্তু দলের সঙ্গে যা শুধু সফরকারী একজন সদস্য হিসাবেই থাকবেন। তো আমরা আশা করছি যে অন্তত এই সৌম্য সরকার এবং তাজিদ হাসান তামিম এই দুজনই পারফর্ম করুক, ভালো মতো করেন, এবং পারভেজ হোসেন ইমনের জন্য হয়তো সুযোগটা পরে কোনো এক সময় তোলা থাকবে। আর পুরো 15 জনের দলটা যদি আপনি আমাকে অ্যানালাইসিস করতে বলেন, আমি বলবো যে কম্বিনেশনটা বেশ ভালো হয়েছে। আপনি 7 জন ব্যাটসম্যান এবং 3 জন স্পিনার নেওয়া হয়েছে, আর 3 জন স্পিনারের মধ্যে আবার 2 জন ভালো ব্যাটিং করতে পারেন, 2 জন ব্যাটিং করতে পারেন, একজন খুব ভালো ব্যাটিং করেন মেহেদী হাসান মিরাজ, তিনি কিন্তু ওপেনও করেন। সো সব আপনার অপশন কিন্তু রয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে। আর 4 জন পেস বোলার নেওয়া হয়েছে, 4 জন পেস বোলারের মধ্যে আমি মনে করি যে 4 জনই খুব ভালো ফর্মে রয়েছেন। 4 জন পেস বোলারের মধ্যে হয়তো অনেকে বলতে পারেন যে হাসান মাহমুদ নেই কেন, হাসান মাহমুদকে নিতে হলে তাহলে একজন ব্যাটার কমাতে হতো অথবা একজন স্পিনার কমাতে হতো। তো এই ধরনের টুর্নামেন্টে এবং যেখানে খেলা হবে রাওয়ালপিন্ডি ও দুবাইতে, সেখানে আপনি 15 জনের স্কোয়াডে 5 জন পেস বোলার নিয়ে খেলার আমি মনে করি যে সেটা
খুব একটা ক্রিকেটীয় লজিকে যায় না। তো সার্বিক অর্থে যদি আপনি আমাকে বলেন তাহলে আমি বলবো যে দ্য বেস্ট অপশন যেগুলো ছিল নির্বাচকদের সামনে তারা সেটা নিয়েই এই চ্যাম্পিয়ন্স ট্রফির দল করেছেন। সিলেট পর্ব তো আজকেই শেষ হচ্ছে। সিলেট থেকে বিপিএল এর প্রাপ্তি কি আপনার কি মনে হয়? সবচেয়ে বড় প্রাপ্তি তো আমি মনে করি যে ঢাকা পেয়েছে, কারণ তারা কোনো ম্যাচ জিততে পারছিল না এবং সেখান থেকে যে কায়দায় তারা ম্যাচটা জিতেছে সেটা তাদের চট্টগ্রামে এবং আপনার থার্ড ফেজে যে আবার ঢাকায় খেলা হবে সেখানে তাদেরকে কিছুটা এগিয়ে আসতে একটু সুযোগ বা সুবিধা করে দিবে। আরেকটা বিষয়টা হলো যে লিটনের যে সেঞ্চুরিটা যেটা হয়েছে, যেটা একটু আগে বললাম যে হি জাস্ট গিভ এ গুড স্টেটমেন্ট যে আমি হয়তো জাতীয় দল থেকে বাদ পড়েছি কিন্তু আমাকে উপেক্ষা করার কোনো সুযোগটা নেই, এই জিনিসটা তিনি প্রমাণ করেছেন। এবং আমি মনে করি যে লিটনের এই অ্যাটিটিউড দেখে বাদবাকি যে ইয়াং ক্রিকেটার যারা রয়েছেন তাদেরকে একটা ভালো একটা শিক্ষা নেওয়ার একটা বিষয়টা রয়েছে। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যদি আপনি প্রাপ্তি বলেন, আমি বলবো যে সিলেটের উইকেট এমনিতে ভালো উইকেট ছিল, তারপরও আমি মনে করি যে এবার বিপিএলের জন্য যে উইকেট তৈরি করা হয়েছে এখন পর্যন্ত মিরপুর এবং সিলেটে, সেটা দুর্দান্ত উইকেট এবং এটা পুরোপুরি ব্যাটিং ওরিয়েন্টেড উইকেট তৈরি করা হয়েছে যেখানে ব্যাটসম্যানরা বড় রান পাবেন এবং এই উইকেটে আপনার পেস বোলারদের কিভাবে উইকেট নিতে হবে বা বোলারদের কিভাবে উইকেট তুলে নিতে হবে সেই শিক্ষাটাও কিন্তু ভালো হয়ে যাচ্ছে। কারণ আপনি যেখানে খেলতে যাবেন দুবাই এবং রাওয়ালপিন্ডিতে, সেখানেও কিন্তু এই ধরনের উইকেটই পাবেন যেখানে ব্যাটিং ওরিয়েন্টেড উইকেট, সেখান থেকে পেস বোলারদের বা বোলারদের উইকেট তুলে নেওয়াটা খুব কঠিন একটা বিষয় হবে। সেই শিক্ষাটা যদি আপনি এখান থেকে হয়ে যায়, সেই হোমওয়ার্কটা যদি আপনার এখান থেকে হয়ে যায়, তাহলে এটা বাংলাদেশ দলের জন্য অনেক ভালো একটা প্র্যাকটিস হবে। রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচে রংপুর রাইডার্স টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সো নাও আই ওয়ান্ট টু আস্ক দিস কোশ্চেন, রংপুরকে থামানোর মতো মনে হচ্ছে না কেউ আছে, মানে অ্যাটলিস্ট দেয়ার পারফরমেন্স সেটাই বলছে। আজকে রংপুরের সাথে খুলনার এই খেলায় খুলনার জেতার চান্স কতটুকু? চান্স তো ধরেন আপনি এখনই বলা যাবে না, কারণটা হলো যে রংপুর যে কায়দায় যে ফর্মে রয়েছে তারা কিন্তু আপনার প্রথমে ব্যাট করেও দল জিতছে, চেস করেও তারা জিতছে এবং তাদের আপনার তিন ফর্মেট মানে তিন ক্যাটাগরিতে তাদের যে যারা রয়েছেন স্পিনার, বোলার এবং আপনার ব্যাটার সবাই খুব ভালো ফর্মে রয়েছেন। দেশি ক্রিকেটাররা ভালো করছেন, বিদেশিরাও খুব ভালো পারফর্ম করছেন। বিশেষ করে তারা বেশ কয়েকটা ক্রুশিয়াল ম্যাচ জিতেছে, একদম বলা যেতে পারে যে ম্যাচটা তাদেরকে শেষ ম্যাচের আগের ম্যাচটা যেটা তারা জিতেছিল দুর্দান্ত কায়দায়। সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে রংপুর মানে একটা টুর্নামেন্ট জেতার জন্য যেরকম তাদের আপনার শক্তি প্রয়োজন এবং যেরকম আপনার পারফরমেন্স করার প্রয়োজন সেটা তারা পুরোপুরি করে দেখাচ্ছে। যে ম্যাচটার কথা বলছিলাম সেটা ফরচুন বরিশালের বিরুদ্ধে তারা যে ম্যাচটা জিতেছে শেষ ওভারে, যেটা তাদেরকে নুরুল হাসান সোহান যে ম্যাচটা জিতেছেন, ইট ওয়াজ আনবিলিভেবল। 6 বলে আপনার 26 রান দরকার, তিনি 30 রান করে ফেলেছেন। এক্স্যাক্টলি, মানে কোনো ধরনের ওই নার্ভাসনেস নাই, কোনো ধরনের অস্থিরতা নাই। ইটস লাইক ইয়েস আই এম গোইং টু উইন, রাইট। খুব শান্তভাবে, মানে একজন টিম লিডারের যেমনটা হওয়া দরকার নুরুল হাসান সোহানের মধ্যে কিন্তু এক্স্যাক্ট সেম বৈশিষ্ট্যগুলোই আমরা দেখতে পেয়েছি। রাইট, ইট ওয়াজ অ্যামেজিং, এক্সেলেন্ট এবং জাস্ট ওই মুহূর্তে আপনার ব্যাটিংয়ে যা প্রয়োজন ছিল সেটাই করে দেখেছেন। তার চেয়ে বড় বিষয় হলো করেছেন কে? ক্যাপ্টেন নিজে। তো ক্যাপ্টেন বলা হয় থাকে না যে ইয়োর টিম ইজ অ্যাজ গুড অ্যাজ ইয়োর ক্যাপ্টেন। আপনার ক্যাপ্টেন যদি ভালো হন তাহলে টিমও কিন্তু ভালো হতে বাধ্য। এখানেও কিন্তু তাই হয়েছে এবং ক্যাপ্টেন যদি আপনি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যদি করেন বা আপনি সামনে থেকে নেতৃত্ব দেওয়া মানেটা শুধুমাত্র ফিল্ডিং সাজানো না। দল যখন বিপদে পড়ে, সবচেয়ে বড় সমস্যায় দল যখন রয়েছে, তখন সেই সমস্যা থেকে যদি আপনি ক্যাপ্টেন নিজে দলকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন, দলকে জেতাতে পারেন, সেটাই হবে কিন্তু আপনার লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। সেটা নুরুল হাসান সোহান সেই ম্যাচে করে দেখেছেন। তবে এখন পর্যন্ত তারা টুর্নামেন্টের সবগুলো ম্যাচ জিতেছেন, এই পর্যায়ে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত টুর্নামেন্ট জেতাটা তাদের হয়নি। সো আগে আপনার সুপার 4টা কনফার্ম করতে হবে তাদেরকে, টুর্নামেন্টটা জিততে হবে, তারপর বলা যেতে পারে যে ইয়েস এই দলটা আসলেই চ্যাম্পিয়ন দল। তারপরেও আমি বলবো যে এখন পর্যন্ত তারা যে কায়দায় খেলছে তাতে মনে হচ্ছে যে তাদেরকে এই টুর্নামেন্টে আপনার জাস্ট একটা চ্যালেঞ্জ জানানোর মতো দল কিন্তু একটাই রয়েছে, সেটা হলো ফরচুন বরিশাল। খুলনার কোন দিকগুলো মাথায় রাখা উচিত? খুলনা যদি তারা ম্যাচে ফিরতে চায়, ভালো করতে চায়, তাদের কোন বিষয়গুলো মাথায় নেওয়া উচিত? খুলনা কিন্তু আপনি বেশ কয়েকটা ম্যাচ জয়ের অবস্থানে থেকে সেখান থেকে কিন্তু ম্যাচ
মানে আপনার হাতছাড়া হয়ে গিয়েছে এখান থেকে। তো সেই ক্রুশিয়াল মোমেন্টগুলোতে আপনার যেন যিনি মাঠে রয়েছেন বা যিনি যার উপর যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা যদি পালন করতে পারে তাহলে খুলনারও কিন্তু এবারে টুর্নামেন্টে অনেক সামনে যাওয়ার একটা সুযোগটা রয়েছে। খুলনা কিন্তু এখন পর্যন্ত বিপিএল যতগুলো বিপিএল হয়েছে সেই বিপিএলে কখনোই কিন্তু শিরোপা জিততে পারেনি। সো খুলনার সামনেও কিন্তু এবারের এই দলটাও কিন্তু বেশ ভালো দল রয়েছে, খুলনার সামনেও সুযোগ রয়েছে কিন্তু এবার ভালো একটা পারফরমেন্স করার। কাশিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান আমরা আজকে এই জায়গায় শেষ করছি, আবার আপনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ। জি দর্শক, সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক হিরোজ আজকে এই পর্যন্তই। ক্রিকেটের উন্মাদনা বজায় থাকুক, বিপিএল এর উন্মাদনা বজায় থাকুক। ভালো থাকবেন সবাই, আর সাথে থাকবেন একুশে টেলিভিশনের।